আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও দুটি কমিটি গঠন করেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় দলের প্রার্থী হচ্ছেন। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিয়েছে নাবার্ড। আজ রঙের উৎসব হোলি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে রঙের এই উৎসব। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আগামী শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসির খেলায় স্টেডিয়াম আংশিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ। কোনো আধিকারিক এই আধিকারিককে মনোনীত করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার। বিপুল সংখ্যক আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য দুটি অতিরিক্ত প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এ ধরনের দুটি কমিটি রয়েছে। আগেই জানানো হয়েছে, সংশোধিত নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 2014 31 ডিসেম্বরের আগে যারা নিজেদের দেশে ধর্মীয় নিপীড়নের আশঙ্কায় ভারতে এসেছিলেন তারাই এর আওতায় পড়বেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে দলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। নতুন দিল্লিতে বিজেপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শ্রী সিনহা দীর্ঘদিন দলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজ্যে বিজেপির সূচনার সময় থেকেই তিনি সক্রিয়ভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন রাহুল সিনহা। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষের সমস্যাকে আরও গুরুত্ব দিয়ে সংসদে তুলে ধরতে তিনি সচেষ্ট থাকবেন। পার্টি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ যে নেয়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার যে বেদনা, পশ্চিমবাংলার যে মানুষের হাহাকার, তাকে রাজ্যসভায় তুলে ধরবার চেষ্টা আমি করব। মানুষের সমস্যা, রাষ্ট্রীয় সমস্যাকে আরও প্রাধান্য দিয়ে সংসদে তুলে ধরার চেষ্টা করব। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 5টি সহ 10 রাজ্যের 37টি রাজ্যসভার আসনে ভোট নেওয়া হবে 16ই মার্চ। আগামীকাল 5ই মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং তার পরিবারের সম্পত্তি নিয়ে শাসক দলের নেতা নেত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। সিইও বলেছেন, তার স্ত্রী 1983 সাল থেকে ধারাবাহিকভাবে আয়কর রিটার্ন দাখিল করে আসছেন। তার অর্জিত এবং সমস্ত সম্পদই সম্পূর্ণরূপে ঘোষিত এবং আয়কর বিভাগ যথাযথভাবে তার মূল্যায়ন করেছে। তাদের আর্থিক বিষয়গুলি স্বচ্ছ এবং আইনসিদ্ধ বলেও মনোজ আগরওয়াল দাবি করেন। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুরে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুপক্ষের হাতাহাতির জেরে গুরুতর আহত হন এক বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপি আসানসোল চিত্তরঞ্জন রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। জানা গেছে, আগামীকাল 5ই মার্চ কল্যাণেশ্বরী থেকে দলের পরিবর্তন যাত্রা উপলক্ষে রূপনারায়ণপুরে কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সে সময় তৃণমূল কংগ্রেস নেতা ভোলা সিংয়ের নেতৃত্বে দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ সেখানে যায়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা অরিজিৎ রায়। মাদক পাচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরকে নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের SC/ST সেলের সভাপতি হিরু হালদারকে গত রবিবার কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ ওই নোটিশ পাঠায়। এই ঘটনায় অস্বস্তিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত জ্বালানি পরিস্থিতির মধ্যে সরকার দেশে যাতে এর জন্য কোনো সমস্যা দেখা না দেয় তা নিশ্চিত করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারত পেট্রোলিয়াম পণ্যের 3য় বৃহত্তম আমদানিকারক, 4র্থ বৃহত্তম পরিশোধক এবং 5ম বৃহত্তম রপ্তানিকারক। বর্তমান উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। স্বল্পমেয়াদী সমস্যা মোকাবিলা করার জন্য ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম পণ্যের মজুত রয়েছে। পশ্চিম এশিয়া অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হচ্ছে ঠিকই, তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মন্ত্রক দেশ জুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও মজুতের বিষয়ে নজরদারি চালাচ্ছে। আজকের প্রসঙ্গে
আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে আসছি স্থানীয় সংবাদে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিল জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক বা নাবার্ড। এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা পেতে চলেছে। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ব্যক্তিগত মালিকানাধীন ক্ষুদ্র চা বাগান এবং সমবায়ের অধীনে পরিচালিত চাষিরা প্রত্যেকে 1,43,000 টাকা পর্যন্ত ঋণ 7% সুদে পাবেন। এই প্রকল্প নাবার্ডের রিফাইন্যান্স প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে, ফলে ক্ষুদ্র চা চাষিদের আর্থিক সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায় গত সন্ধ্যায় 3 ব্যক্তির মধ্যে বচসা ও সংঘর্ষের জেরে ছুরির আঘাতে গুরুতর আহত হন এক যুবক। ঘটনায় আহত গৌরব দে সরকার ও তার বাবার সঙ্গে বচসা চলাকালীন গৌরবকে ছুরি দিয়ে আঘাত করেন রাজা অধিকারী নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৌরব। মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের 3 তলার প্রসূতি বিভাগে গত মধ্যরাতে আগুন লাগলে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, হাসপাতালে প্রসূতি বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মোবাইল চার্জিংয়ের সময় শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে গেলে নবজাতক শিশুদের নিয়ে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন হাসপাতালে ভর্তি থাকা প্রসূতি মা ও তার পরিজনেরা। দমকলের একটি ইঞ্জিন এবং হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে আগুন দ্রুত নেভানোর ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আজ রঙের উৎসব হোলি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে রঙের এই উৎসব। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং তার লীলাক্ষেত্র বৃন্দাবনে হোলি উৎসবে সামিল হতে দেশের নানা প্রান্ত থেকে বিদেশ থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন। এছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দেশের অন্যান্য রাজ্যেও মহাসমারোহে পালিত হচ্ছে রঙের এই উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দোলযাত্রা উপলক্ষে গতকাল অনেক জায়গায় আয়োজন করা হয় নগর সংকীর্তন ও বসন্ত উৎসবের। নদিয়ার নবদ্বীপ এবং মায়াপুরে দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে 1 মাস ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। জেলার কল্যাণীর ঘোষপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী সতীমার মেলা। 500 বছরের বেশি প্রাচীন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়ায় ঐতিহ্যবাহী 4 দিনের দোল উৎসবকে কেন্দ্র করে বসেছে মেলা। মেলার অন্যতম আকর্ষণ বিরাট আকারের মিষ্টি। তবে এবছর শান্তিনিকেতনে দোলে বসন্ত বন্দনা হয়নি। পরিবর্তে আগামীকাল এবং শুক্রবার 6ই মার্চ গৌড় প্রাঙ্গণে বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। হোলি উপলক্ষে মেট্রো রেল আজ তাদের 3টি করিডোরে কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর শাখায় ব্লু লাইনে আপ ও ডাউনে 272টির পরিবর্তে 194টি ট্রেন চালানো হবে। অন্যদিকে গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে স্বাভাবিক পরিষেবা থাকবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, গতকাল দোল উৎসবে উচ্ছৃঙ্খল আচরণের জন্য পুলিশ কলকাতা থেকে 330 জনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত হয়েছে 25 লিটার বেআইনি মদ। দোলের দিন গতকাল বিকেলে শোভাবাজার ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। সমীর মাইতি নামে বছর 52 ওই ব্যক্তির বাড়ি মধ্যমগ্রাম থানা এলাকায়। মালদা জেলায় কালিয়াচকে বীরনগর রাধানাথটোলা গ্রামের 2 নাবালিকা গঙ্গায় তলিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঈশা ঘোষ ও নন্দিনী ঘোষ নামে ওই 2 বোন গতকাল দোল খেলার পর বীরনগর সরকার টোলা গঙ্গার ঘাটে স্নান করতে নেমে ডুবে যায়। তল্লাশি চালিয়ে ঈশাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নন্দিনীর এখনও খোঁজ পাওয়া যায়নি। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ইডেনে সেমিফাইনাল ম্যাচ দেখতে আসা ক্রিকেট প্রেমীদের জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে আজ এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড শহীদ ক্ষুদিরামের মধ্যে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। উভয় দিকের জন্য এসপ্ল্যানেড থেকে রাত 11:15 বিশেষ পরিষেবা শুরু হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আগামী শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসির খেলায় স্টেডিয়াম আংশিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ। এর আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মোহনবাগান সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ মেলায় এই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেয় এআইএফএফ এর শৃঙ্খলা রক্ষা কমিটি। ফেডারেশনের সিদ্ধান্ত পরে বদল করে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে।
উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিয়েছে নাবার্ড। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির, ওমানের সুলতান এবং কুয়েতের যুবরাজের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ধস নেমেছে। বাতিল হয়েছে বহু ভারতীয় ও বিদেশি বিমান সংস্থার উড়ান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে স্পেনের সমর্থন না মেলায় তাদের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ রঙের উৎসব হোলি। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইডেনে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ওমারের সুলতান হাইমাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবা আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাভার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি কাতার, ওমান ও কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার নিন্দা করেছেন। সংকটের এই সময়ে ভারত তিন দেশের জনগণের পাশে রয়েছে শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার উপর জোর দেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কাতার, ওমান এবং কুয়েতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য তিন দেশের নেতৃবৃন্দের সহায়তার প্রশংসা করেছেন। পশ্চিম এশিয়ায় সংঘাতের পঞ্চম দিনে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী তেহরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল তার গোয়েন্দা তথ্য ব্যবহার করে তেহরানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র উন্নয়ন কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের বিমান বাহিনী ইরানের প্রায় 300টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। আরও বলা হয়েছে যে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ইরান সরকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক ও সফল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল লেবাননে বিমান হামলা আরও তীব্র করেছে এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত প্রায় 60টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েল ইরানের অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং লেবাননের টায়ার এবং সিডান অঞ্চলে হিজবুল্লাহ এবং হামাসের অতিরিক্ত জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন যে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে 9,000-এরও বেশি মার্কিন নাগরিককে নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড আরও অভিযোগ করেছে যে ইরান সরকার এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির লক্ষ্যে নির্বিচারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মোবাইল লঞ্চার ব্যবহার করে চলেছে। অন্যদিকে ইরান পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে হামলা অব্যাহত রেখেছে। পশ্চিম এশিয়ায় ইরান এবং ইসরায়েল মার্কিন যৌথ বাহিনীতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষিতে সেখানকার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দশম ও দ্বাদশ শ্রেণীর 5 ও 6 মার্চের বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এই পরীক্ষার পরিবর্তিত সূচি পরে ঘোষণা করা হবে বলে সিবিএসই সূত্রে জানানো হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীকে তাদের স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে। তেহরান শহরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ইরানে ভারতের দূতাবাস সেখানকার ভারতীয় পড়ুয়াদের শহরের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দূতাবাসের পক্ষ থেকে এক অ্যাডভাইসারিতে বলা হয়েছে এদের থাকা, খাওয়া এবং পরিবহনের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র স্বল্প সংখ্যক কিছু পড়ুয়া যারা দূতাবাসের প্রস্তাবে রাজি হননি তাঁরাই তেহরানে রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে ইরানে এখনও যেসব ভারতীয় ও ভারতীয় ছাত্র রয়েছেন তাদের যথাসম্ভব ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রকম ধর্ণা অথবা বিক্ষোভে সামিল না হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইরানে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি টেলিফোনও চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল +9891 2810 9115, 9891 2810 9109, 9891 2810 9102 এবং 9899 3217 9359। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ধস নেমেছে। গতকাল ব্রিটেনে গ্যাসের দাম 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে অপরিশোধিত তেলের দাম 2024 সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি $85 উপরে উঠে গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শেয়ার বাজার কোম্পানিগুলিতে শেয়ারের দাম কমেছে। আশঙ্কা করা হচ্ছে 4 বছর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণে যেভাবে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছিল, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আবার সেই প্রভাবই বাড়তে পারে জ্বালানির দাম। অন্যদিকে ব্রিটেনে বাজেটের দায়িত্বে থাকা অফিস সতর্ক করে দিয়ে বলেছে এটা বিশ্ব এবং যুক্তরাজ্যের অর্থনীতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার কিছু অংশে আকাশসীমায় উদ্ভূত পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলির 1,200-র ওপর উড়ান এবং বিদেশি বিমান সংস্থাগুলির প্রায় 380টি উড়ান বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে বিমান সংস্থাগুলি অতিরিক্ত বহন ক্ষমতা ব্যবহার করতে পারবে। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে ভারতীয় বিমান সংস্থাগুলি আজ 58টি উড়ান পরিচালনা করার পরিকল্পনা করেছে, যার মধ্যে ইন্ডিগো 30টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 23টি উড়ান রয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের সময়সূচিতে সূক্ষ্ম সামঞ্জস্য সাধন করেছে। এর সঙ্গে দীর্ঘ এবং অতিদীর্ঘ দূরত্বের বিমান পরিষেবাগুলি বিপজ্জনক আকাশসীমা এড়িয়ে পর্যায়ক্রমে বিকল্প আকাশপথে পুনরায় চালু করা হচ্ছে বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণে স্পেনের সমর্থনের অভাব এবং ন্যাটোর ব্যয় বৃদ্ধিতে তাদের অসহযোগিতার কারণে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। এর আগে স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন যে রাষ্ট্রসংঘের সনদের দ্বারা স্বীকৃত নয় এমন কোনো হামলায় দক্ষিণ স্পেনের ঘাঁটিগুলি ব্যবহার করতে দেওয়া হবে না। যদিও স্পেন ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত স্পেনের সঙ্গে ট্রাম্প কিভাবে বাণিজ্য বন্ধ করবেন তা স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন তার অন্তর্গত 27টি সদস্য দেশের হয়ে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে। স্পেন তার অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে জানিয়েছে তারা ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের প্রতিশ্রুতি পূরণ করার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ভূখণ্ডের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা দেশে আজ পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার স্পিকার ওম বিড়লা হোলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, হোলি আনন্দের উৎসব। এই উদযাপন সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই উৎসব সমাজে ভালোবাসার প্রসার ঘটায়। তিনি হোলিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক বলেও অভিহিত করেছেন। লোকসভা স্পিকার ওম বিড়লা হোলিকে রং, উৎসাহ এবং সম্প্রীতির উদযাপন হিসেবে বর্ণনা করেছেন। শ্রী বিড়লা বলেন, হোলি মানুষকে মনে করিয়ে দেয় ভালোবাসা, বিশ্বাস এবং ইতিবাচকতার রং প্রতিটি অন্ধকার দূর করতে পারে এবং জীবনের চ্যালেঞ্জগুলি মানুষ কাটিয়ে উঠতে পারে। এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ হোলি উপলক্ষে জাতীয় রাজধানীতে সুষ্ঠু যানজট ব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ কুমার গুপ্তা বলেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় 134টি মূল মোড়ে পুলিশ মোতায়েন করা হবে। 79টি পিকেট বসানো হয়েছে, যা অ্যালকোমিটার দিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধে তল্লাশি চালাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার মজবুত শক্তিশালী অর্থনীতির মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে তিনি বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের মূল ভাবনা ছিল অর্থনৈতিক বৃদ্ধিকে স্থিতিশীল ও শক্তিশালী করা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব আজ নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে, এক্ষেত্রে ভারত মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হল আরও বেশি উৎপাদন, আরও বেশি সংযোগ এবং আরও বেশি রপ্তানি। ভারত বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে প্রবেশ করেছে, যার জন্য নতুন নতুন সুযোগ উন্মুক্ত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আসন্ন রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ওড়িশা থেকে 2 প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামাল এবং প্রাক্তন সাংসদ সুজিত কুমারকে ওড়িশা থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। রাজ্যে 4টি শূন্য আসনের জন্য রাজ্যসভা নির্বাচনে চলতি মাসের 16 তারিখ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 5ই মার্চ, মনোনয়নপত্র যাচাই 6ই মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ 9ই মার্চ। 16ই মার্চ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসামে বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস গতকাল 42 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের রাজ্য শাখার সভাপতি গৌরব গগৈ জোরহাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভার নেতা দেবব্রত শইকিয়া প্রার্থী হচ্ছেন নাজিরা আসনে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ রিপুন বোরা বারচাল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দিশপুর থেকে মীরাবর ঠাকুর গোস্বামী এবং মাজুলি থেকে ইন্দ্রনীল পেগুকে প্রার্থী করা হয়েছে। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গত বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা অপরাজিত থেকে এই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড সুপার 8-এ শ্রীলঙ্কাকে পরাজিত করে পাকিস্তান থেকে নেট রান রেটে এগিয়ে থেকে শেষ 4-এ পৌঁছেছে। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফাইনাল রবিবার আহমেদাবাদে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির, ওমানের সুলতান এবং কুয়েতের যুবরাজের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ধস নেমেছে। বাতিল হয়েছে বহু ভারতীয় ও বিদেশি বিমান সংস্থার উড়ান। খবর এখানে শেষ হল।